নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গত 2-3 দিন বেশ ঝামেলায় পড়েই ভিডিও করা সম্ভব হয়নি। তাছাড়া আমি একটু ওয়াচ করতেছিলাম বাংলাদেশে কি ঘটতেছে। তো তারা তো চট্টগ্রামে ইসকন তথা হিন্দুরা জঙ্গিপনায় ব্যস্ত, সেটা নিয়ে তারা খুব ব্যস্ত হয়ে পড়েছিল, তাই না? কিন্তু আমরা এখন কি দেখছি, টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সাতপন্থী এবং জোবায়ের পন্থীদের মধ্যে মারামারি, কাটাকাটি, রক্তবন্যা বয়ে যাবে সেই রকম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে নদীর এপার এবং ওপারে। তো বুঝতেই পারছেন, মারা গেছে 3-4 জন অলরেডি। এবং এখন সর্বশেষে প্রথমে তারা এটার সমঝোতা করার দায়িত্ব দিয়েছিল তথাকথিত মেধাবীদেরকে। হাসনাত আবদুল্লাহ এই দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সুবিধা করতে পারে নাই। তারপরে সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। এই হলো বাংলাদেশের অবস্থা। আপনারা চিন্তা করতে পারছেন যে হিন্দুদেরকে বলা হয় জঙ্গি, আর আসল জঙ্গিদের ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আসল জঙ্গিরা যেখানে রক্ত গঙ্গা বয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, খুন জখমের হুমকি দেওয়া হচ্ছে, আপনারা কি সেইগুলি কোনো ধরনের হিন্দু অনুষ্ঠানে বা হিন্দুদের কোনো সম্মেলনে, মহাসমাবেশে আপনারা দেখেছেন? তারপরেও এই হামলার, জোবায়ের পন্থী এবং সাতপন্থী হামলার যেই নাটের গুরু আছেন বা হামলাকারী আছেন, তাদের কাউকেই কিন্তু গ্রেপ্তার করা হয়নি। কি কারণে? সরকারের মসনদ টলমল করে উঠবে এই কারণে। তো এইটাই হলো বাংলাদেশের সরকার টোটালি আউট অফ কন্ট্রোল, বা পরিস্থিতি সরকারের কন্ট্রোলের বাইরে। একটা ব্যর্থ সরকার বারবার এই ইউনূস প্রমাণ করতেছে যে কি পরিমাণে ব্যর্থ সরকার। এবং আপনারা দেখতে পাচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নানান রকমের অনাচার, অত্যাচার, নিপীড়ন হয়ে যাচ্ছে। আপনারা ব্যাংকিং খাতে দেখেন, গত কয়েকদিন আগে বিশাল লম্বা খুব দিল যে IMF নাকি বাংলাদেশকে প্রায় আরো $4 বিলিয়ন লোন দেবে। সুতরাং শুধু লোনের কথাই শুনতেছি একদম শুরু থেকে। যেদিন থেকে এই সরকার ক্ষমতায় এসেছে সেই দিন থেকেই শুধু লোন আর লোন আর লোন। তাহলে কত লোন তারা করেছে, আবার পাশাপাশি তারা টাকাও ছাপাচ্ছে। এত টাকা ছাপিয়েছে যে ছাপানোর কস্টেই নাকি পড়েছে 700 কোটি টাকা। তাহলে বুঝতে পারেন যে কত টাকা তারা ছাপাইছে। তো সরকারের কি দেশে কি উৎপাদন সব ধ্বংস হয়ে গেছে? ব্যাংকগুলিকে রক্ষা করার জন্য টাকা ছাপায়া তারা দিচ্ছে। তারপরে আমরা দেখেছি যে জুলাইয়ে আন্তর্জাতিক সংস্থাগুলি বাংলাদেশের প্রবৃদ্ধির হার বলেছিল যে কমে 3.5% হবে। এখন IMF বলতেছে এটা কমে 3.25% হবে। তো এইটা হচ্ছে আশাবাদ। আবার বলতেছে যে নেক্সট ইয়ারে এইটা প্রবৃদ্ধি হয়তো বাড়বে। কিন্তু আমরা তো বাড়ার কোনো লক্ষণ দেখছি। প্রবৃদ্ধি কি হাওয়া খায়া বাড়বে? বাংলাদেশের ইনভেস্টররা চলে যাচ্ছে, বাংলাদেশে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে প্রবৃদ্ধিটা বাড়বে কিভাবে? আবার আপনারা দেখেছেন পাকিস্তানের সাথে একটা বিশাল রকমের দুস্তি তারা পেতেছিল বা এখনো চলতেছে। কিন্তু যারা খয়রাতি কইরা চলে তারা কেমনে বাংলাদেশকে সাহায্য করবে? গতকালকে শুনলাম বাণিজ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি বলেছেন যে ভারত থেকে আলু না এনে উপায় নাই, এটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। অর্থাৎ তারা ভারত বয়কট করতে চায়, যদি পারে বয়কট করত, কিন্তু পারে না বলেই আবার বারবার ভারতের দ্বারস্থ হচ্ছে। আবার ভারত বিরোধিতার জন্য তারা একদম সবাই এক কাট্টা। আপনারা দেখেছেন যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম, তিনি বিশাল কি পণ্ডিতি একটি দেখে যাচ্ছেন, মই কি হনুরে। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে বলা হয়েছে, একটা ম্যাপ
সেইখানে জুড়ে দিয়েছেন, সেটা বাংলাদেশ, তারপরে পশ্চিমবঙ্গের কিছু অংশ, তারপরে 7 সিস্টার্স সহ একটা ম্যাপ দিয়েছেন। এইটা নাকি ভূগোল পরিবর্তন করতে হবে, মানচিত্র পরিবর্তন করতে হবে। আপনারা ভাবতে পারেন হিমালয় থেকে বঙ্গোপসাগর, দক্ষিণ এশিয়ায় এই বাংলাদেশ নেতৃত্ব দিবে, এটা হচ্ছে তাদের খায়েশ, স্বপ্ন। তারপরে এই স্বপ্নটা ক্ষণস্থায়ী হয়েছিল, এই স্বপ্ন দেখার মানে 2 ঘন্টা স্থায়ী ছিল, তারপরে আবার এটা তুলে নিয়েছে। তো এই যে তারা, ভারত কিন্তু একবারও বলেনি তারা বাংলাদেশ দখল করে নেবে, তো এরা স্বপ্ন দেখতেছে ভারত দখল করে বাংলাদেশকে ওই ম্যাপ বা ভূগোল পরিবর্তন করবে। কিন্তু এইদিকে এই আরাকান আর্মিরা কিন্তু মানে কড়া নাড়তেছে। ইভেন কিছু কিছু রিপোর্টে শুনতেছি তারা নাকি বাংলাদেশের কিছু জায়গায় ঢুকেও পড়েছে। দর্শক, এই ক্রাইসিসটা, এই যে রোহিঙ্গা ক্রাইসিসটা, এটা কিন্তু বার্মিজ সরকারের কারণে ঘটেনি। রোহিঙ্গা ক্রাইসিসটা ঘটেছিল আরাকান আর্মির কারণে। আরাকান যেই সেনারা আছে তারাই মেরে ধরে এই রোহিঙ্গাদেরকে দেশ থেকে, তাদের ওইখান থেকে বিতরণ করেছে, এবং আরও কয়েক লাখ নাকি নতুন করে আবার ঢুকেছে। তো এই রোহিঙ্গাদের সাথে সাথে আরাকান আর্মি যদি চিটাগাংকে বিচ্ছিন্ন করে দেয়, সেটাও কিন্তু মানে এই ধরনের আশঙ্কা কিন্তু অমূলক নয়, আমরা যেটা দেখতেছি আর কি। এবং সেই দিকে তারা সামাল দিতে না পারতেছে না, সেইটা নিয়ে তাদের ভ্রুক্ষেপ নাই। এরা আছে ভারত দখল করার জন্য, বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত তারা মানে বাংলাদেশের মানচিত্র পাল্টাবে, ভূগোল পাল্টে দেবে, দক্ষিণ এশিয়ায় তারা নেতৃত্ব দেবে। কিন্তু কই সেই মানে গল্প, এই গল্পটা তো বেশিক্ষণ টিকে থাকেনি, সেই স্বপ্নটা 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে অনেক কথা হয়েছে, আপনারা দেখেছেন, এবং আমিও সেটা ভাবতেছিলাম যে এত কথা মানে কোন ভিডিও করব, এত জিনিস, এত তথ্য। তো এই জন্যই অনেকটা, এক কথা ছিল ব্যক্তিগত ব্যস্ততা, অন্যদিকে ছিল এতগুলি জিনিস, মানে আই ওয়াজ ওভারওয়েলমড বেসিকলি। আমার ওই মানে এটা একদম মাথার ওপর দিয়ে গেছে আর কি, যে আমি ভাবতে পারি নাই যে আর কিভাবে এতগুলি জিনিস নিয়ে আলোচনা করব। ভাবলাম যে একটু রেস্ট নেই, মাঝে মধ্যে বোধহয় রেস্ট নেওয়াটা ভালো, যে ক্যালিব্রেট করা, নিজেকে একটু দেওয়া, যাতে মানে আবার নতুন উদ্যমে কাজ করা যায় আর কি। তো এই জন্যই হয়তো আরও 2-1 দিন আমার ভিডিও হয়তো মানে একটু ডিলেইড হবে। এত এই মাস গত জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর যেইভাবে ভিডিও দিয়েছি, হয়তো এত বেশি ভিডিও দেওয়া যাবে না। যাই হোক, আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমি কিন্তু বলেছিলাম যে এই একটা কমিটি বানিয়েছেন ছিল না তারা, এই কমিটির নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এইটা কিন্তু একটা রাজনৈতিক দলে পরিণত হবে, এটা কিন্তু আমি বহুদিন আগে থেকে বলেছিলাম। এখন এটা প্রকাশ্যে চলে এসছে। এখানে জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক সংগঠক হিসাবে তারা নিয়োজিত করছে সার্জিস আলমকে। তো এর মধ্যে তারা একটা ঘোষণা দিয়েছে যে এই ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কাউন্সিলর এবং মেয়র যাদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে, তাদের সর্বোচ্চ সহযোগিতা তারা চেয়েছে। এবং এটা নিয়ে কথা উঠেছে যে তার মানে কি, তারা কি আওয়ামী লীগের অনুকম্পা চাচ্ছে? এখন এটা নিয়ে যখন অনেক কথাবার্তা হচ্ছে, তারা এখন উল্টা বিবৃতি দিচ্ছে যে না, আমরা এমন কাউন্সিলরদেরকে চেয়েছি, মেয়রদেরকে চেয়েছি যারা নাকি ফ্যাসিবাদের দোসর ছিল না, ফ্যাসিস্টদের দোসর ছিল না। তো এখন তারা এক এক সময় এক একটা বিবৃতি দেয়, আবার ওই বিবৃতি দেওয়ার পরে আবার ওইটার জন্য রিজয়েন্ডার দিতে হয় তাদেরকে, এক্সপ্লেনেশন দিতে হয় তাদেরকে। কেমন মেধাবী বুঝেন, কথা কইয়া তারপরে ওই কথাকে আবার গিলতে হয়, বা এটার জন্য অন্য কোনো এক্সপ্লেনেশন তাদেরকে দিতে হচ্ছে। এটা প্রতিনিয়ত। এই আব্দুল্লাহ হাসনাত, তার থেকেও তার দুর্নীতির খবর চারিদিকে চাউর হয়ে গেছে। আপনারা জানেন যে কি পরিমাণে দুর্নীতি, নতুন নতুন গাড়ির ছবি আমরা দেখতেছি। তা এইটা নিয়েও তাকে কথা বলতে হচ্ছে। মানে তাদের
এখন শুধু মিডিয়াতে তাদের কাজগুলি, এখন এই সরকার তথা মেধাবীরা যা যা করতেছে সবগুলো মিডিয়া সর্বোচ্চ। আপনারা কিন্তু অন্য কোথাও কোনো কাজ দেখতেছেন না। দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, জীবনমানের কোনো উন্নতি নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলতেছেই। ইভেন এই মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের যেই স্ফীতিটা যেটা ছিল, তাদের ধারণা করেছিল যে সেটা কমে আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন বাংলাদেশে মূল্যস্ফীতি চলতেছে প্রায় 17%। আপনারা ভাবতে পারেন যে 100 টাকার একটা জিনিস আগামী বছর এটা 117 টাকা হয়ে যাবে। তো মানুষের বেতন কি বাড়তেছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে না। আর তারা যেটা করতেছে, তারা এই যে সরকারি চাকরিগুলি থেকে বিভিন্ন অজুহাতে লোকজনকে সরিয়ে দিয়ে নতুন নতুন লোক দিচ্ছে, এবং তারা সরকারের মধ্যে ব্যাপক হারে নতুন মানে ব্র্যান্ড নিউ পদ ক্রিয়েট করে প্রায় 4-5 লক্ষ মানুষকে তারা নিয়োগ দিচ্ছে। এটা এই ইসলামীকরণ করতেছে, সরকারের একটা পরিপূর্ণ একটা ইসলামাইজেশন তারা করার চেষ্টায়। সুতরাং এই সরকারি খাতটাই বাড়তেছে বাংলাদেশে, অর্থনীতির সরকারি খাতটা বাড়তেছে, অন্য কোনো খাত বাড়তেছে না। সরকারি খাত মানে হচ্ছে চাকরিজীবীরা, নন প্রোডাক্টিভ সেক্টরগুলি। এমন কিছু হচ্ছে না, রাস্তাঘাট বানাচ্ছে না, কলকারখানা হচ্ছে না, অন্য কিছুই হচ্ছে না, শুধু সরকারের আমলা বাড়ানো হচ্ছে। সরকারের কি বাংলাদেশে কর্মীর অভাব আছে? কিন্তু যখন আপনার এইগুলি করে তখন তো বোঝাই যায় যে এই যে এত বড় ইকোনমিস্ট, নোবেল পুরস্কার প্রাপ্ত শান্তির দূত ডক্টর ইউনুস, তিনি তো একজন ইকোনমিস্ট। ইকোনমির কিন্তু তিনি কি বোঝেন আমি বুঝলাম না। পৃথিবীতে কোনো দেশ সরকারি চাকরি বাড়াইয়া, সরকার বড় কইরা কোনো দেশকে উন্নতি করতে পারছে? বাংলাদেশে 60-65টা মন্ত্রী আছে। আপনি আমেরিকার মতো একটা দেশে আপনি জানেন কয়টা মন্ত্রী আছে? হাতে গোনা 20-22 জন হবে। অথচ এরকম বাংলাদেশ মানে বিশ্বের 25% ইকোনমি তারা কন্ট্রোল করে, তাদের হাতে, তাদের এত বিশাল ইকোনমি, আরও বেশি। তো সেই ইকোনমির জন্য 20-22টা মন্ত্রী দরকার হয়। আমাদের মন্ত্রীর সংখ্যা 60-65 জন, তারপরে আরও বাড়াইতেছে সরকার কন্টিনিউয়াসলি। তো এই হলো মানে ব্যর্থতার চিত্র। তারপরে কামড়াকামড়ি, হায় রে ভাই রে ভাই, কামড়াকামড়ি কি যে লাগছে আপনারা তো জানেন, দেখতেছেন। এই যে এই নষ্ট ব্রাহ্মণ বলা যাবে না, এটা বললে আমার কিছু কিছু দর্শক মনক্ষুণ্ণ হয়। পাড়া তার দামরা, এই দামরা পিনাকি ভট্টাচার্য, সে তো ঘোষণা দিছে যে মাদ্রাসার ছাত্র সে প্রেসিডেন্ট বানাইব, পারলে ঠেকাইস। ঘোষণা দিছে কিন্তু যে মাদ্রাসার ছাত্ররে প্রেসিডেন্ট বানাবো বাংলাদেশের, পারলে ঠেকাইস। তো এই যে এই ধরনের কথা যারা বলে, আপনি কি মনে করেন যে তার এই বাংলাদেশকে নিয়ে তার কোনো সৎ উদ্দেশ্য আছে? দেশটাকে কিভাবে নষ্ট করতেছে, দেশের ব্রেনগুলিকে কিভাবে নষ্ট করতেছে, দেশকে কিভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে, তারপরও শালার এই মানুষগুলার হুঁশ হয় না, বোধোদয় হয় না। আরেকটা আছে ইলিয়াস হোসেন, আপনার তার কথাবার্তা তো শুনছেন, তো পিস্ট্রি একটা লো ক্লাস, ওই নিজেই বলেছে রাজাকারের বাচ্চা, মানে এই একটা নর্দমার একটা কিটের চাইতেও খারাপ। মানে তার কথা শুনলে আপনার গায়ে, মানে আপনাকে স্নান করে আসতে হবে। দিস ইজ হাউ এই বোথ অফ দিস গাইজ, এই পাড়া এবং এই ইলিয়াস হোসেন দুইটাই। কিন্তু এখন তারা তো প্যারাসাইটের মতো। এই প্যারাসাইট এখন কি করতেছে, আপনার ওই কামড়াকামড়ি শুরু করছে আসিফ নজরুল রে লইয়া, শাহেদ আলম রে লইয়া, তারপরে এই যে তথাকথিত উপদেষ্টাদেরকে নিয়ে অনবরত কিন্তু তারা এটা করতেছে। লাগিয়ে গেছে লাখ বেলকে লাখ, এইটাই আমরা দেখতে চাচ্ছিলাম। কারণ এদের দরকার আছে, এরা বুঝুক যে মানে এগুলি যে ভালো আমি সেটা বলছি না, তো একজনে বেশি খারাপ আর একজনে একটু কম খারাপ, জিনিসটা এই রকম। তবে এটা একটা বিনোদনের পর্যায়ে চলে গেছে। যেমন এই যে তাবলিগি জামাত যেভাবে নিজেরা মারধর করতেছে, ঠোকরাঠুকরি করতেছে, লাগিয়ে গেছে বাংলাদেশে। এইটা সামলাবেন কি করে আপনি? যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ তো সিরিয়া, আফগানিস্তান এইগুলির বাইরে না। আপনারা দেখেন এই যে এই ভিডিওতে দেখেন একটা ভিডিও দেখাচ্ছি, দেখেন।
لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام এই ভিডিওটা কিন্তু যশোরের একটা মাদ্রাসার। দেখছেন দুইজন স্বয়ংক্রিয় এই অস্ত্রগুলি কই পায়, পুলিশ কি করে, র্যাব কি করে, বাংলাদেশে কি কোনো প্রশাসন নাই? এত বড় বড় এই যে অ্যাসল্ট রাইফেল, কমান্ডোদের ওয়েপন সাধারণ মানুষের মাদ্রাসার কাছে কিভাবে থাকে? নাকি এগুলি সেই যে লুট করা অস্ত্র? আমরা কিন্তু এটার কোনো ব্যাখ্যা পাই নাই, আমরা একটাও দেখি নাই। কিন্তু যেইটা ব্যাখ্যা পাইছি সেইটা হইলো এটা নাকি যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান ছিল একটা মাদ্রাসাতে। এই সমস্ত বক্তব্য কি ধোপে টিকে? দর্শক, আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কি অবস্থা, একদম এক্স্যাক্টলি। আমরা তো এইগুলি আমরা দেখেছি, এগুলি ওই আইসিসের যখন তারা ভিডিও দিত আমরা দেখতাম যে এই দুইজন তারা কি, আচ্ছা ঠিক আছে বুঝলাম, যদি এটা যেমন খুশি তেমন সাজেও ভিডিও, তার মানে এই ভিডিওটার মেসেজটা কি? আপনাদের চরিত্র কি উন্মোচন করে দিচ্ছে না? আইসিস নিয়ে কি প্রাউড হওয়ার কোনো কিছু? আইসিসটা এরকম ভিডিও দিত জিম্মিদেরকে রেখে বা কোনো কিছু, তাদের বড় নেতাকে মাঝখানে রেখে দুই পার্শ্বে এরকম অস্ত্র উঁচিয়ে মানুষকে ইন্টিমিডেট করত, হুমকি দিত, দেশের বিরুদ্ধে হুমকি দিত, বিভিন্ন সংস্থার বিরুদ্ধে হুমকি দিত, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হুমকি দিত। তাহলে আমরা কি এখন ওই আইসিসের ট্রেনিং নিচ্ছি, এই যেমন খুশি তেমন সাইজা? আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে আমাদের দাওয়াতি গণসংযোগ আলোকে আপনাদের প্রতিটা ডোর টু ডোর আমরা চলে এসেছি। আমরা আপনাদের কাছে আল্লাহর ওই দাওয়াতকে ফুসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আল্লাহ লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কেউই আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনে আইন চালু করতে চাই। ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী 1941 সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা চলমান আছে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য, কোরআনী রাজ কায়েম করার জন্য পুরুষরা পুরুষের জায়গা থেকে আর পর্দার আড়ালে অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জনপদ আগামী দিনে কোরআনের জনপদ হবে। বাংলাদেশের এই দেশ কোরআনের দেশ। বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। দুনিয়ার কোন মানুষের আদর্শ দিয়ে এই দেশ চলতে পারে না। আচ্ছা, একটা প্রশ্ন, জামাতের আইন অনুযায়ী, জামাতের আদর্শ অনুযায়ী পর্দার অন্তরালে যারা থাকে তাদের কণ্ঠ শোনা বারণ, তাদের কণ্ঠ নিষিদ্ধ। তাহলে তারা পর্দার অন্তরালে থেকে কিভাবে দেশে কোরআনের শাসন কায়েমে সাহায্য করবে? এটা কি মোল্লারা মেনে নেবে? এইগুলি কিন্তু ঘটতেছে। তারপরে নির্বাচন, অনেকেই হয়তো ভাবতেছেন যে সরকার তো বলে দিয়েছে নির্বাচন হবে, নির্বাচন হবে। সরকার এটা না বলে উপায় ছিল না। সরকারের আস্তে আস্তে এই রাস্তা পিছলা হয়ে যাচ্ছে, জিনিসগুলি হাতের থেকে ফসকে যাচ্ছে অনেক কিছু। কারণ এক এক দল এক একটা এজেন্ডা নিয়ে এক একভাবে তারা টানা হেঁচড়া করতেছে। সরকারের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। সুতরাং এই অবস্থাতে একটু প্রশমিত করার জন্য এটাকে একটু কিছু দিতে হয়েছে এবং সেটা দিছে, কিন্তু তার মধ্যেও কিন্তু ফাঁক ফোকর রেখে দিয়েছে। উনি বারবার কথা বলেছে যে যদি ফাইনাল না, যদি তারপরে ওই বা মার্চের মধ্যে ইলেকশন, ডিসেম্বরের শেষে অথবা মার্চের মধ্যে ইলেকশন, এটা প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল এবং তিনি বারবার যদি কথাটা বলেছে। আর এর পরের দিনই আবার এই মাস্টারের মাইন্ড, যেটা আর কি, মাস্টারের তো অনেকগুলি মাইন্ড আছে, তো মাস্টারের এক মাইন্ড শফিকুল আলম, যিনি প্রেস সেক্রেটারি আর কি, তো তিনি বলেছেন যে নির্বাচন জুনের মধ্যে আশা করতে পারেন। মানে এটা একটা পিচ্ছিল স্লিপারি স্লোপে যাচ্ছে আর কি। এই নির্বাচন যদি দেখে এর মধ্যে তাদের পজিশন ঠিকঠাক মতো হয়ে যায়, তারা একটু শক্ত অবস্থানে আছে, নির্বাচন কিন্তু দিবে না। নির্বাচন নিয়ে দানাই ফানাই চলতেই থাকবে। কিন্তু নির্বাচন হবে যদি দেশে অরাজকতা তৈরি হয়, যদি এই আরও বেশি সরকারের আয়ত্তের বাইরে চলে যায়। সুতরাং নির্বাচন দেওয়া মানে হয়েছে তাদের জাস্ট যে সাইরা দেমা কাইন্দাবাসী। যদি সাইরা দেমা কাইন্দাবাসী অবস্থা না আসে, এই সরকার
নির্বাচন দিবে না, এবং নির্বাচন দিবে যখন তাদের এই যে নাগরিক কমিটির মাধ্যমে একটা স্ট্রং একটা রাজনৈতিক দল তারা গড়তে পারে, এবং এই যে বিভিন্ন পতিত যেই লোকজন ছিল, নেতা মস্তান, এদেরকে তারা তাদের দলে কোঅ্যাপ্ট করে দলটাকে শক্তিশালী করে বিএনপিকে যাতে ট্যাক্কর দিতে পারে সেই রকম অবস্থা করে তারা নির্বাচনে যাবে। এবং সেই নির্বাচনটা মধ্যরাতের হবে না ঠিকই, কিন্তু সেই নির্বাচনটা হবে নিয়ন্ত্রিত নির্বাচন। কারণ প্রশাসনে যেইভাবে 4 লাখ 4.5 লাখ লোক অলরেডি ঢুকিয়ে দেওয়া হয়েছে, কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়া, কোনো ধরনের মানে পরীক্ষা নিরীক্ষা ছাড়া, যোগ্যতা ছাড়া, পছন্দের মানে দলীয়করণ, এবং এটা জামাতি দলীয়করণ করা হয়েছে। এই জামাতের সাথে নাগরিক কমিটির স্পষ্ট মিল আছে, তারা একসাথেই কাজ করতেছে। জামাত কিন্তু বলতেছে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়া হোক, তারা কিন্তু যৌক্তিক শব্দের মধ্যে আটকে গেছে, তারা কিন্তু শক্তভাবে কোনো কিছু বলছে না, কারণ তারা জানে যে তারা ক্ষমতার অংশীদার হবে। তারা নিজেদেরকে বলে না যে স্টেক হোল্ডার, অংশীদার, এই অংশীদার কথাগুলি চলতেছে ভালো আজকাল। তো এই জায়গাগুলি থেকে আমি যেটা বলবো যে এই স্টেক হোল্ডাররা কিন্তু বলতেছে যে দেশে এমন কোনো কিছু করতে দেওয়া যাবে না সেইখানে যে তরুণ শ্রেণী, যেখানে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে, বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সংশ্লিষ্টতা নাই। সুতরাং ক্ষমতা হোক, সরকার গঠন হোক, নতুন দল হোক, যাই হোক না কেন, দেশে যা কিছু হইতে হবে, ঘটবে, সব কিছুর মূলে কিন্তু এই ইয়েদেরকে রাখতে হবে, এই নাগরিক কমিটি তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের বাইরে কোনো কিছুই হবে না। সেটা যেইভাবেই হোক, ক্ষমতার মানে ব্যালেন্সটা যেইভাবে আসুক, সেইখানে তাদের ভূমিকা তারা নিশ্চিত করবেই। তা না হলে নির্বাচন হবে না। আপনারা এটা জেনে রাখুন, এই জিনিসটাই বাংলাদেশে ঘটবে। তো এবং অলরেডি মাহফুজ আলম, যেটা আবদুল্লাহ জঙ্গি হিজবুত তাহরীর লোক, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন, বলে দিয়েছেন যে এই যুদ্ধ হবেই। এটা কিন্তু এর আগে, মাসখানেক আগে একটা স্ট্যাটাসে বলেছিলেন এই যুদ্ধ হবেই। আবার নতুন করে 16ই ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে আবার তিনি বলেছেন এই যুদ্ধ হবেই। আমরা যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা ছিলাম, আমরা জানি যে আমাদের প্রয়োজনে জীবন দিতে হবে। একটা হুমকি কিন্তু দিয়ে রাখছে, তারা বলেছে যে আমরা 71-এ সুযোগ পেয়েছিলাম, আমরা 75-এ সুযোগ পেয়েছিলাম, আমরা 2024-এ সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা মুজিববাদকে সরাতে পারি নাই। সুতরাং তাদের এই যুদ্ধ ছাড়া তাদের কোনো উপায় নাই। এই একজন সরকারের থেকে একটা লোক যখন এইরকম বিবৃতি দেয়, আপনি কি মনে করেন? সরকারটা জঙ্গিদের হাতে আছে, এবং এই জঙ্গিদের বিরুদ্ধে মানে এত হুমকি দেওয়ার পরেও আপনারা নিশ্চয়ই জানেন 18 জন, একই পরিবারের 18 জন মানুষ 75-এর আগস্টে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছিল। তার মানে আবারও কি হত্যাকাণ্ড ঘটবে মুজিববাদকে সরানোর জন্য? তো এই হত্যাকারীদেরকে, এই খুনিদেরকে যারা এরকম হুমকি দিচ্ছে, কই তারা তো জঙ্গি। সেই জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে চিন্ময় প্রভু, যিনি নাকি শান্তির কথা বলেন, যিনি নাকি সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেন, সংখ্যালঘুদের দাবি নিয়ে এগিয়ে গেছেন। সেই শান্তিকামী মানুষটাকে তারা অনাহুত জেলে রেখেছে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই লোকের দিয়া, এই ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তথাকথিত সমন্বয়ক বা অপদেষ্টা এগুলি যারা আছেন, তাদের দিয়ে কিছু হবে না। একটা ভিডিও দেখছিলাম, কোনো একজন মন্তব্য করেছিলেন যে এগুলি হইছে বিল্ডিং বাঙ্গনের শ্রমিক। কিন্তু কারণ একটা বিল্ডিংয়ে যখন মেরামত করা হয়, বিল্ডিং নিয়ে কাজ করা হয়, সেখানে 2 ধরনের শ্রমিক থাকে। একটা হইছে যারা নাকি ভাঙে, আর একটা হইছে যারা গড়ে। তো গড়তে হইলে আর্কিটেক্ট লাগে, প্ল্যান লাগে, বুদ্ধিমান লোক লাগে, ভাঙতে পারে সবাই। তবে এই এখন যেগুলো করতেছে এই মাহফুজ আলম সহ, এগুলি সবাই হচ্ছে বাঙ্গার শ্রমিক। এরা আর্কিটেক্ট না, এরা গড়ার কারিগর না। সুতরাং গড়তে হলে মানে ভালো মানুষ দিয়ে গড়তে হবে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে ভালো মানুষের খুব অভাব আমরা দেখতেছি। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।